নমস্কার বন্ধুরা, গল্পের নন্দনকানন চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমরা শুনছিলাম সাহিত্যিক বরেন বসু রচিত রংরুট উপন্যাসখানি। আজ শুনব রংরুট উপন্যাসের নবম পরিচ্ছেদ। কয়েক দিনের মধ্যেই কোম্পানি মুভ করলো। বিরক্ত, বিমর্ষ, বিবর্ণ মুখে আবার ছেলেরা কোম্পানির যাবতীয় মালপত্র ওয়াগনে বোঝাই করে। বিছানা কাঁধে নিয়ে, বুকে পিঠে ওয়েব ইকুইপমেন্ট এঁটে তালে তাল মিলিয়ে মার্চ করে। কোথায় চলেছে সে প্রশ্নটা বারংবার মনকে নাড়া দিলেও প্রথমবারের মতো ঝঞ্ঝা সৃষ্টি করে না। যাযাবর এই জীবনের ছাঁচে তারা অনেকখানি ঢালাই হয়ে এসেছে। ফেরিঘাটে ফিরে তারা স্টিমারে ওঠে। আপার ডেকে উঠে ছেলেরা সার বেঁধে রেলিং ঘেঁষে দাঁড়ায়। বর্ষার ব্রহ্মপুত্র দুকুল ভাসিয়ে হু হু স্রোতে নেমে চলেছে। স্রোতের পানে চেয়ে চেয়ে দৃষ্টি বিভ্রম জাগে, যেন ইভ্যাকুই সৈনিকের দল মিছিল করে নেমে আসছে। কে একজন বলে ওঠে, ওরে, জাহাজখানার নাম প্রিন্স অফ ওয়েলস। আচম্বিতে তাদের মন আঁতকে ওঠে। প্রিন্স অফ ওয়েলস, অপরাজেয় প্রিন্স অফ ওয়েলস। আর জাপানিরাও তো খুব বেশি দূরে নয়। পাণ্ডুতে নেমে কোম্পানি নদীর ধারে প্রকাণ্ড এক মাঠের মাঝখানে এসে দাঁড়ালো। একজন হাবিলদার পাংশুমুখ ছেলেদের ওপর দয়াপরবশ হয়ে বললেন, ঘাবড়ো মত জওয়ান, কোম্পানি হিয়াই রেগা। একটা ছেলে বললে, এরই জন্য এত পায়তারা? এই যে এতক্ষণ ধরে কোথায় যাচ্ছি করে হাঁপিয়ে মরলুম, এর জন্য যে হার্টের অসুখ হয়ে যেতে পারে। আরেকটি ছেলে বললে, তা হোক, তা বলে তো হুকুম অমান্য করা যায় না। হেডকোয়ার্টার্সের হুকুম, মুভমেন্টের খবর গোপন রাখতে হবে। সুতরাং তুমি যদি তাঁবু থেকে বেরিয়ে পায়খানায় যাও, সে কথা তুমি কেউ জানাতে পারবে না। মাঠের মাঝখানে দাঁড় করিয়ে শুরু হলো লেকচার। বিষয়টা হলো অবস্থার পরিবর্তন। ব্রহ্মপুত্রের পূর্ব তটে সমস্ত এলাকা সমরাঙ্গন বলে ঘোষিত হয়েছে। সুতরাং নদী পার হওয়ার সঙ্গে সঙ্গে তারা প্রবেশ করেছে খাস লড়াইয়ের মাঠে, ফিল্ড সার্ভিসে। নদী পার হওয়ায় তারা হয়ে উঠেছে অগ্রগামী বাহিনী। এখানে তাদের দায়িত্ব অনেক বেশি। এখন থেকে চলাফেরা করতে হবে অত্যন্ত সাবধানে, সব দিকে নজর রেখে। কথা কইতে হবে একেবারে মেপে জুকে। সিভিলিয়ানদের সঙ্গে মেলামেশা করা চলবে না। শত্রুর কান সর্বত্রই পাতা আছে। একটি ছেলে বললে, শুধু ব্রহ্মপুত্র পার হওয়ায় এত কাণ্ড ঘটে গেল? তা গেল না, এখান থেকে আর যে পালিয়ে বীরত্ব দেখানোর পথ পাবে না। এই ব্রহ্মপুত্রে ডুবে মরতে হবে। খুশখবরও ছিল এর সাথে। ফিল্ড সার্ভিসে আসার জন্য স্যাপাররা পাবে মাসে 5 টাকা ভাতা। বাড়িতে চিঠি লিখতে পারবে বিনা ডাক টিকিটে। মাথা পিছু রেশন এখন থেকে ডবল। এই খবরটা দিয়েই কোম্পানিকে ডিসমিস করে দেওয়া হলো। খুশির যে রেশটুকু মনের মধ্যে গুঞ্জন করতে থাকে, তারই সূত্র ধরে ফেটিগ শুরু হয়। ওয়াগন খুলে তাঁবু নামিয়ে শুরু হয়ে যায় কাজ। মেজর সাহেব নিজে দাঁড়িয়ে স্পেশাল পার্টি তৈরি করে হুকুম দেন,
मैं 1 घंटा के अंदर हर एक जवान के लिए चा रेडी मांगता। হুকুমটা এমনভাবে দেওয়া হয় যাতে কোম্পানির অধিকাংশ ছেলেরই কানে কথাটা পৌঁছায়। ফেটিক খাটার উৎসাহ যেন আরও খানিকটা বেড়ে যায়। সেই উৎসাহের মুখে ছেলেরা তাদের অজান্তে বারেক ভেবে ফেলে, না, মেজর সাহেব লোকটা মন্দ নয়, প্রাণে মায়া মমতা আছে। মাঠটা বেশ বড়ই। প্ল্যান হলো মাঝখানে থাকবে প্যারেড গ্রাউন্ড, আর তার চারপাশে পড়বে তাঁবু। লোকো আর ট্রাফিক তাঁবু খাটানো হয়ে গেলেই 1/2 ঘন্টার ব্রেক অফ। সেই ফাঁকে দেওয়া হলো চা আর জ্যাম বিস্কিট। মেজর সাহেবের জয় জয়কার পড়ে গেল। পাণ্ডু ক্যাম্পের জীবনে নতুনত্ব কিছু না থাকলেও স্বাচ্ছন্দ্য যেন আর একটু বেড়েছে। জায়গা অনেকখানি, তাঁবুও পড়েছে অনেকগুলো। তাঁবু পিছু লোকের সংখ্যাও কম। খাওয়ারও উন্নতি হয়েছে, মানে পরিমাণের কড়াকড়ি অনেক কমেছে। জায়গা হিসাবে পাণ্ডু আমিনগাঁওয়ের তুলনায় অনেক ভালো। ওখান থেকে কামাখ্যা যাওয়া যায়, গৌহাটি হেঁটেই ঘুরে আসা যায়। স্টেশনের ধারে বাজার, স্টেশনের ওপর ভালো চায়ের স্টল, বাজারের পাশেই রেলওয়ে কলোনি। ক্যাম্পের সামনের রাস্তা ধরে দক্ষিণ মুখে কিছুটা হাঁটলে বেশ কিছুটা বর্ধিষ্ণু একটি গ্রাম। এখানে এসে টেকনিক্যাল ডিউটির ওপর চাপ পড়েছে আরও বেশি। কোম্পানির 2/3 ছেলে নিজেদের ক্যাটাগরির কাজে বহাল হয়েছে। কাজেই অবশিষ্ট ছেলেরা কোয়ার্টার গার্ড ডিউটি থেকে লঙ্গরখানায় আলু ছাড়ানো ফেটিক পর্যন্ত সমস্ত কাজই করে চলে। কিন্তু আকস্মিকভাবে আর অতি সঙ্গোপনে একটা পরিবর্তন ঘটে গেল কোম্পানিতে। জুলাই মাসের শেষ তারিখে মেজর রায় হঠাৎ কোম্পানি থেকে চলে গেলেন। এর আগেও তিনি মাঝে মাঝে চলে গিয়েছেন, আবার 2-1 দিনের জয় ট্রিপের পর ফিরে এসেছেন, কিন্তু এবার আর ফিরলেন না। যেমন নিঃশব্দে মেজর রায় চলে গেলেন, তেমনি নিঃশব্দে এলেন এক অ্যাংলো ইন্ডিয়ান মেজর। কোম্পানির ছেলেরা মেজর রায়কে না দেখে যতটা অস্বস্তি বোধ করেছে, তার চেয়ে বেশি অস্বস্তি বোধ করেছে পরদিন মেজর ব্রাউনকে দেখে। শেষ পর্যন্ত কোম্পানি অফিসের হাবিলদার ক্লার্কেরা ঘটনার ওপর আলোকপাত করলেন। ক্রিপস প্রস্তাব কংগ্রেস সরাসরি প্রত্যাখ্যান করেছে। মহাত্মা গান্ধী বলেছেন, দেউলিয়া ব্যাংকের ওপর ফাঁকা চেক ভারত গ্রহণ করবে না। তার ফলে ভারতের রাজনৈতিক পরিস্থিতি খুব জটিল হয়ে পড়েছে। যে কোনো দিনই ভারতবাসীরা বিক্ষোভে ফেটে পড়তে পারে। মেজর রায়ের অপসারণ নাকি এই ঘটনার সঙ্গে জড়িত। একে মেজর রায় বাঙালি, তার ওপর কোম্পানির অধিকাংশ ছেলেও বাঙালি। তাই ঊর্ধ্বতন সামরিক কর্তৃপক্ষ মেজর রায়কে সরিয়ে নিয়েছে। বিদ্রোহী বাঙালি জাতিকে ব্রিটিশ সরকার বিশ্বাস করে না। কোম্পানির জীবনে এটা একটা রাজনৈতিক ঘটনা। ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এ ব্যাপারটা জড়িত। কিন্তু এমন দিশেহারা ছেলেরা আর কোনো দিন হয়নি। যে মেজর রায় ব্রিটিশের নীতিতে অত্যাচার আর নির্যাতন চালিয়ে এতগুলো মানুষকে কৃতদাসের পর্যায়ে এনে ফেলেছে, এহেন বিশ্বস্ত অনুচরকেও ব্রিটিশ সরকার বিশ্বাস করে না। ছেলেরা এই যেন প্রথম উপলব্ধি করে মেজর রায় ছিলেন একজন বাঙালি। বাঙালি বলতে যে বিশেষ ধরনের চরিত্রকে বোঝায়, তার কোনো আভাস তো এই সুদীর্ঘ জীবনের মধ্যে তারা পায়নি।
তারা দেখেছে মেজর রাইস ছিলেন শুধুই একজন অফিসার, মিলিটারি আইনে ব্রিটিশ অফিসার, যে অফিসারের কাজ হচ্ছে বেয়নেটের ডগায় আনুগত্য আদায় করা। বিস্মিত বিমূঢ় ছেলের দল ভেবেছে এ হেন মেজর রায় বিদ্রোহ করতে পারেন, এ সন্দেহ যারা করেছে তারা আবার কোন জাতের লোক? মেজর রায় বিদ্রোহ করবেন কার বিরুদ্ধে? 9ই আগস্ট ভারতবর্ষের জাতীয় জীবনে যে আলোড়ন আনলো তার প্রতিঘাত সৈনিক জীবনে বিরাট এক সমস্যার সৃষ্টি করল। জাতীয় নেতৃবৃন্দকে হঠাৎ গ্রেপ্তার করায় সৈনিকদের মন ক্ষুব্ধ হয়ে ওঠে, কিন্তু সংগঠন তাদের মধ্যে নেই। অত্যাচারে নিষ্পেষণে তাদের জীবনকে দোলে পিষে দিয়েছে সামরিক কর্তৃপক্ষ। সাধারণ নাগরিকদের সঙ্গেও তাদের কোনো যোগাযোগ নেই, তাই পথ তারা জানে না তাদের বিক্ষোভকে প্রকাশ করার। জাতীয় জীবন থেকে বিচ্ছিন্ন এই মানুষের দল রুদ্ধ ক্রোধে ফুলে ওঠে, নিষ্ফল আক্রোশে ঠোঁট কামড়ে ধরে, হতাশায় মুহ্যমান হয়ে যায়। ক্রিপস মিশন সৈনিকদের মনে আশার সঞ্চার করেছিল। তারা যে অনাথের মতো ব্রিটিশের খপ্পরে এসে পড়েছে, উপায় খুঁজে না পেয়ে অত্যাচার আর নির্যাতন সহ্য করে চলেছে, এই শোচনীয় অবস্থা থেকে পরিত্রাণের একটিমাত্র রাস্তা তারা দেখেছিল একটি জাতীয় সরকারের মধ্যে। জাতীয় সরকার প্রতিষ্ঠিত হলে তাদের কলঙ্কিত এই সৈনিকের পোশাক আবার গৌরবোজ্জ্বল হয়ে উঠবে, মুক্তিযোদ্ধার মর্যাদা তারা পাবে। কিন্তু ঘটনার গতি যেভাবে ঘুরে চলেছে তাতে তাদের সমস্যা আরো জটিল হয়ে উঠেছে। খবর এসেছে কানপুর থেকে স্টেশনে এক জনতা মিলিটারি স্টেশন মাস্টারকে মেরে জখম করেছে। নওগাঁয় একটি মিলিটারি ক্যাম্প জ্বালিয়ে দিয়েছে। গৌহাটির রাস্তায় কয়েকজন সৈনিক লাঞ্ছিত হয়েছে। এই খবরের সঙ্গে সঙ্গে ক্যাম্পের আবহাওয়া যায় বদলে। সমস্ত ক্যাম্প এলাকাটাকে কাঁটা তার দিয়ে ঘিরে ফেলা হয়। কোম্পানির ওপর ব্যারাক কনফাইনমেন্টের হুকুম জারি হয়। ক্যাম্প ডিফেন্সের জন্যে ফ্লাইং গার্ড মোতায়েন হয়ে যায়। ছোট ছোট ডিট্যাচমেন্টগুলো তুলে এনে বড় ডিট্যাচমেন্টগুলোয় রিইনফোর্সমেন্ট পাঠানো হয়। ক্যাম্পে পিটি প্যারেড সবই বন্ধ। তাঁবুর বাইরে ছেলেরা বড় একটা যায় না, সারা দিন গুম হয়ে বসে থাকে। হাঁটুর মধ্যে মাথা গুঁজে কেবল ভাবে আর ভাবে। সে ভাবনার যেন আর শেষ নেই। এই দোটানার মাঝে তারা কি করবে ভেবে পায় না। দেশের লোক তাদের শত্রু মনে করছে, আর দেশের যারা শত্রু তারা তাদের ব্যবহার করছে দেশের লোকের বিরুদ্ধে। কিন্তু দেশের দুয়ারে ফ্যাসিস্টরা বর্বর থাবা মেলে বসে আছে। সুনীল বলে উঠল, ওহ, শেষ পর্যন্ত এই কপালে ছিল, শেষে কিনা সত্যি সত্যিই দেশের শত্রু হলাম। পাঁচকড়ি বলে উঠল, শত্রু তো আর আমরা হইনি, ওরা শুধু শুধুই আমাদের শত্রু মনে করছে। শিবেন বললে, শত্রু ছাড়া আর কি? সারা ভারতবর্ষে যখন বিদ্রোহ চলেছে তখন আমরা ব্রিটিশের হুকুমে তাদের ওপর গুলি চালাচ্ছি। জয়ন্ত বললে, এ তো বিদ্রোহ হচ্ছে না, এ হচ্ছে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। ভারতবর্ষটা ব্রিটিশদের দেশ নয়, আমাদের দেশ। খগেন বললে, ঠিকই তো, আর ব্রিটিশকে যদি কাবু করতে হয় সে তো আমরাই পারি। আমাদের সঙ্গে মিলেমিশে সে কাজ করলেই তো হতো। তা না,
আমাদের পুড়িয়ে মেরে দেশ স্বাধীন হচ্ছে। কেন, আমরা কি ব্রিটিশ বাচ্চা নাকি? পাঁচকড়ি ঠোঁটে আঙুল চাপা দিয়ে চুপ করতে ইশারা করলে। জমাদার দাশগুপ্ত তাঁবুর মধ্যে ঢুকে বললেন, কিসের মিটিং হচ্ছে? পাঁচকড়ি বললে, মিটিং না স্যার, এই একটু গল্প গুজব করছি। এদিক ওদিক একটু দেখে নিয়ে জমাদার সাহেব চাপা গলায় বললেন, শুনেছ, কলকাতায় ভীষণ কাণ্ড হচ্ছে। কংগ্রেসদের সঙ্গে মিলিটারিদের রীতিমতো লড়াই শুরু হয়ে গেছে। এইভাবে যদি আর কিছুদিন চলে তাহলে আর জাপানকে ঠেকায় কে? কিন্তু জাপান যে কেন বর্মা দখল করে চুপচাপ বসে রয়েছে বুঝি না। এই তো মৌকা, এই মৌকায় চটপট এসে ঢুকে পড়ুক, তাহলে তো সব ঝামেলাই চুকে যায়। জয়ন্ত কি একটা বলার জন্য মুখিয়ে ওঠে। পাঁচকড়ি তার হাতটা চেপে ধরে। জমাদার সাহেব বললেন, আজ তোমাদের 8 জনের নাইট ডিউটি। ভালো করে ডিউটি দিও, কিন্তু এখানকার হালচাল তেমন ভালো নয়। অনেক রকম সন্দেহজনক খবর এসেছে। শীষ দিতে দিতে জমাদার সাহেব বেরিয়ে গেলেন। পাঁচকড়ি জয়ন্তকে বললে, তুমি চট করে অমন মাথা গরম করো কেন? ও শালার কুত্তাকে ওসব কথা বলে লাভ কি? জয়ন্ত ফুঁসে উঠল, দেখো একবার মজাটা। এখানে দেশশুদ্ধ লোক জাহান নামে যাক, তাতে ওর কিছু এসে যায় না। ওর যত ভরসা জাপানের ওপর। জাপান যেন শ্রী গৌরাঙ্গের চেলা হয়েছে, আর মালয়, ইন্দোচীন, থাইল্যান্ড, বর্মায় প্রেম বিলিয়ে বেড়াচ্ছে। এদের মতো সব লোক আজ আমাদের মতো মানুষের ব্রিটিশ বিদ্বেষের সুযোগ নিচ্ছে। ও ভাবছে জাপান ভারতে ঢুকলেই মোসাহেবি করে একটা মেজর কি কর্নেল হয়ে যাবে। রাত 2 থেকে 4টে ক্যাম্পের উত্তর পূর্ব কোণে পাঁচকড়ির ফ্লাইং গার্ড ডিউটি। রাইফেলটাকে স্লিং আর্ম করে সে টহল দিচ্ছে। তার কাছে আছে 10 রাউন্ড গুলি, 5 রাউন্ড লোড করা আর 5 রাউন্ড পাউচে। তাদের ওপর ঢালাও হুকুম, দিনের বেলায় 50 গজ দূরে হল্ট করানো, আর রাতের বেলায় 50 গজের মধ্যে কাউকে দেখলে বিনা বাক্য ব্যয়ে গুলি করা। ঘুম থেকে উঠে এসেছে পাঁচকড়ি। চোখে তখনও ঘুম জড়িয়ে আছে। আশেপাশে বার কয়েক চেয়ে দেখলে একটি খুঁটিও নেই যে তাতে হেলান দিয়ে একটু ঝিমিয়ে নেবে। বিরক্ত হয়ে সে জোর কদমে খানিকটা টহল দিতে থাকে। ঘুমের আমেজটা কাটিয়ে নেওয়াই ভালো। টহল দেওয়ার মাঝখানে কান খাড়া করে হঠাৎ পাঁচকড়ি দাঁড়িয়ে পড়ে। যেন চাপা একটা ফিসফিসানির শব্দ ভেসে আসছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে কান পেতে। না, তেমন কিছু নয়, বোধহয় মনের ভুল। রাইফেলটার ম্যাগাজিনে একটা চাপড় মেরে আবার টহল দিতে থাকে। আবার সে থমকে পড়ে। সত্যি যেন অনেকগুলো লোকের চাপা স্বর ভেসে আসছে পূব দিক থেকে। নিশুতি অন্ধকার রাত, জনমানবের সারা শব্দ নেই, কেবল দূর থেকে ওয়াগনের ঠোকাঠুকি আর ইয়ার্ড পাইলটের হুইসেল মাঝে মাঝে ভেসে আসছে। কিন্তু তারই মাঝে সত্যি যেন অনেকগুলো লোকের চাপা স্বর দূরে একটা জায়গায় জমে আছে। তার কপালটা কুঁচকে ওঠে, শরীরটা শিরশির করতে থাকে। ক্যাম্পের সামনে প্রায় 100 গজ ফাঁকা জায়গা, তারপর পান্ডু ইয়ার্ড। সবকটা লাইনে ওয়াগন ভর্তি। পাঁচকড়ির সন্দেহ হয় ওই ওয়াগনগুলোর পেছন থেকে ফিসফিস শব্দটা ভেসে আসছে। রাইফেলটা কাঁধ থেকে নামিয়ে এসে মাজল মাটির দিকে নামালো। বুড়ো আঙুলে
সেফটি ক্যাচটাকে ঠেলে দিয়ে বোল্ট পেছনের দিকে টানলে একটা রাউন্ড ছিটকে মাটিতে পড়ে গেল। হাঁটু গেড়ে বসে রাউন্ডটা কুড়িয়ে নিয়ে ম্যাগাজিনের মধ্যে পুরে দিলে। নীল ডাউন পজিশনে রাইফেল ধরে বাঁ চোখ বুঝে ডান চোখে 4 সাইড কা নক আর ব্যাক সাইড কা ইউ কিছুই দেখতে পেলে না। অন্ধকারে সমস্তই একাকার হয়ে গেছে। হঠাৎ পাঁচকড়ির মনে হয় সত্যিই যদি লোকগুলো আক্রমণ করে, 5 রাউন্ড গুলিতে সে কি অতগুলো লোককে ঠেকিয়ে রাখতে পারবে? ডান হাতে পাউচটা টিপে দেখে আরো একটা চার্জার ভর্তি গুলি রয়েছে, কিন্তু ওই অতগুলো লোক যখন তেড়ে আসবে তখন কি আর সে লোড করার সময় পাবে? বাকি 5 রাউন্ড লোড করে নিলে কেমন হয়? আগুনের একটা শিখা দেখে পাঁচকড়ি চমকে দুপা পেছিয়ে যায়। আগুনটা ধীরে ধীরে বেড়ে উঠছে, টকটকে লাল আগুন, আর তার কুণ্ডলি পাকানো কালো কালো ধোঁয়ায় ইয়ার্ডের আলোটা ঢেকে যাচ্ছে। পাঁচকড়ির পা দুটো ঠক ঠক করে কাঁপছে, বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে, কপালের ওপর বিন্দু বিন্দু ঘাম মিশে গিয়ে একটি ধারা হয়ে নেমে আসছে, বড় একটা ফোঁটা হয়ে নাকের ডগায় ঝুলছে। মাথার মধ্যে কি যেন একটা দপদপ করে জ্বলছে। হাতের চেটোয় সে তার সমস্ত মুখটা মুছে নিয়ে হ্যাটটা পেছনে ঠেলে দিলে। ওয়াগনের পেছনে সেই চাপা স্বর হঠাৎ চিৎকারে ফেটে পড়ল। পাঁচকড়ি রাইফেল কাঁধের ওপর তুলে নিয়ে ট্রিগারে আঙুল রাখলে। ব্যাক সাইটের মধ্যে দিয়ে 4 সাইটের নক এবার সে পরিষ্কার দেখতে পাচ্ছে। অনেকগুলো লোক গোটাকুড়ি মশাল হাতে জমা হয়েছে। তাদের রণধ্বনি ফেটে পড়ল, ব্রিটিশ, ভারত ছাড়ো! পাঁচকড়ির হাত কেঁপে ওঠে। গুলজারি কে बीच बीच 6 बजे থেকে রাইফেলের মুখ সরে যায়। তার শিথিল হাতের ওপর রাইফেলটা কাত হয়ে পড়ে। কেমন করে এদের ওপর সে গুলি চালাবে? এরা যে দেশভক্ত, ভারতের স্বাধীনতার জন্য মরণপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে। প্রত্যেকটি ভারতবাসীর শত্রু ব্রিটিশকে উচ্ছেদ করতে। আবার চিৎকার উঠল, ব্রিটিশ, ভারত ছাড়ো! লোকগুলি জ্বলন্ত মশাল উঁচু করে দুরন্ত বেগে দৌড়ে আসছে। উন্মত্তের মতো মশালগুলো মাথার উপর তুলে ধরে বনবন করে ঘোরাচ্ছে। পাঁচকড়ি আবার রাইফেলটা মজবুত করে ধরেছে। বাটের ওপর তার উত্তপ্ত গাল চেপে ধরে নিশানা নিচ্ছে। আর বেশি দূরে নয়, বড় জোর 50 গজ। ক্যাম্পে 500 ছেলে ঘুমোচ্ছে। তার হাতে তাদের নিরাপত্তার ভার তুলে দিয়ে পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তারা তো দেশের শত্রুতা করার জন্য মিলিটারিতে ভর্তি হয়নি। দেশ গাঁয়ে পেট চলেনি, শহরে চাকরি জোটেনি, বৃদ্ধ বাপমার মুখে অন্ন দিতে পারেনি, স্ত্রী পুত্র ভাই বোনদের পেট ভরে খাওয়াতে পারেনি, তাই তারা আজ মিলিটারিতে। রাইফেলের গ্রিপে পাঁচকড়ির হাত আরো চেপে বসেছে। বাঁটটা কাঁধের ওপর ঠেসে ধরেছে। পয়েন্ট অফ ব্যালেন্সে তার হাত স্থির হয়ে গেছে। কেবল ট্রিগারের ওপর তর্জনীটা তার কাঁপছে। পাঁচকড়ি চিৎকার করে ওঠে, হল্ট! এত জোরে চিৎকার সে বোধহয় তার জীবনে আর কোনো দিন করেনি। মশালের আগুন তখনও সেই উন্মত্ত গতিতে এগিয়ে আসছে। আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়ে চলেছে সেই একটিমাত্র রণধ্বনি, ব্রিটিশ, ভারত ছাড়ো! পাঁচকড়ির শরীর টলছে। নিঃশ্বাস সে এবার বন্ধ করেছে। ট্রিগারের ফার্স্ট প্রেসার নেওয়া হয়ে গেছে। তার কানে
ক্যাম্পের 500 ছেলের অসহায় আর্তনাদ হুঙ্কার দিয়ে ওঠে। চোখ বুজে 5 কড়ি ট্রিগার দাবালে, বোল্ট টেনে আবার ট্রিগার দাবালে, আবার বোল্ট টানলে, আবার ট্রিগার দাবালে, আবার আবার কোয়ার্টার গার্ডের পাগলা ঘন্টি তখনও বেজে চলেছে। ক্যাম্পের সমস্ত ছেলে মাঠের মাঝে ফল ইন করে দাঁড়িয়ে আছে। গার্ড স্ট্যান্ড টু পজিশনে কোয়ার্টার গার্ডের কোণে কোণে সেন্ট্রিরা খাড়া হয়ে গেছে। ফায়ার ফাইটিং পার্টি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে অন গার্ড পজিশনে দাঁড়িয়ে আছে। ওয়াটার ফেটিকের দল নদীর ধারে গিয়ে প্রাণপণে হ্যান্ড পাম্প চালাচ্ছে। সুবেদার নন্দী আর 3 জন অফিসার রিভলভার নিয়ে 5 কড়ির পাশে এসে দাঁড়িয়েছেন। 5 কড়ির চোখের ওপর মশালের আলোগুলো তখনও ঘুরছে, নেবুলার মতো ঘুরছে, কেবল ঘুরছে আর ঘুরছে। কয়েকদিন পরের ঘটনা। আবহাওয়াটা যেন অনেক সরল হয়ে এসেছে। কোম্পানির স্বাভাবিক জীবন ধীরে ধীরে ফিরে আসছে। কোম্পানির ডাক এসে পৌঁছেছে। ছেলেরা অফিসের আশেপাশে ঘুরঘুর করছে। কখন অর্ডারলি এনসিও চিঠির বান্ডিলটা নিয়ে বেরিয়ে আসবে। একখানি চিঠির প্রত্যাশায় সমস্ত মনটা তাদের আকুলি বিকুলি করতে থাকে। তাদের ফেলে আসা জীবনের সঙ্গে আজকের জীবনের এই তো একটি মাত্র গ্রন্থি। চিঠির মধ্যেকার দুটো স্নেহের কথা, দুটো সহানুভূতির কথা, তাদের হিতাহিতের জন্যে কারুর আকুল আকুতি, তাদের পথ চেয়ে কারো অধীর প্রতীক্ষা, এইটুকুই সৈনিক জীবনের পাথেয়। তাই চিঠি তাদের সম্বল। ডাক বিলি হয়ে গেছে। যাদের চিঠি এসেছে তারা খুশিতে ভরপুর হয়ে একান্তে গিয়ে চিঠি পড়তে বসেছে। যাদের আসেনি তারা মুখ ভার করে শুয়ে পড়েছে। চোখ বুজে কপালের ওপর হাত রেখে ভাবছে কেন তার বাড়ির লোক তার প্রতি এত নির্মম। তাকে কি আর তাদের কোনো প্রয়োজন নেই? অভিমানে তাদের বুকের মধ্যেটা গুমড়ে গুমড়ে ওঠে। অমল পেয়েছে একখানা চিঠি। চিঠিখানা পকেটে রেখে সে অন্য সমস্ত কাজ একে একে শেষ করেছে। শত কাজের মধ্যে বারবার সে বুক পকেটের ওপর চাপ দিয়ে খামখানাকে অনুভব করেছে। থেকে থেকে আনমনাম হয়ে ভেবেছে কে লিখেছে? বাবা, বিমল, কমল, মিনি, কিংবা রিনি কি তার আঁকাবাঁকা অক্ষর দিয়ে একখানা কাগজ ভরে দিয়েছে? চোখের ওপর ভেসে উঠেছে তাদের ছোট গৃহখানি। আনাচে কানাচে তার কতই না স্মৃতি মাখানো। বারবার তার চোখ ফেটে জল এসেছে। সব কাজ সেরে ব্যারাকে ফিরে বিছানাটা পেতে শুয়ে অমল হাত পা ছড়িয়ে দিলে। এইবার সে চিঠিটা পড়বে। এ কথাটা ভাবতেই যেন মনটা কানায় কানায় ভরে ওঠে। তাহলে সে এখনো বেঁচে আছে, তার জীবনকে ঘিরে আছে আরো অনেক লোক। খামখানা সে খুলে ফেললে। পূজনীয় মেজদা, অনেকদিন তোমার কোনো খবর পাইনি। তোমার জন্য ভেবে ভেবে আমরা পাগল হয়ে যাব নাকি? এখানে যে সমস্ত কাণ্ড হচ্ছে তা দেখে তো আর স্থির থাকা যায় না। মিলিটারিরা যে অত্যাচার করছে সে তো আর সহ্য করা যায় না। তুমি মিলিটারিতে কেন গেলে মেজদা? তোমার জন্য লজ্জায় বাবা কারো কাছে মুখ দেখাতে পারছেন না। ছোড়দার বন্ধুরা বাড়ি বয়ে এসে ছোড়দাকে যা তা বলে গেল। সেই না শুনে রিনিটা কেঁদে কেটে অস্থির হচ্ছে। ওরা তো জানে না তুমি কেন মিলিটারিতে গিয়েছ। এখানে রোজ মারামারি হাঙ্গামা লেগে আছে।
কত ছেলে যে মিলিটারির গুলিতে প্রাণ দিচ্ছে তার যেন আর ইয়ত্তা নেই। দেশশুদ্ধ লোক তোমাদের বিশ্বাসঘাতক বলছে, মিলিটারি দেখলেই তাদের ওপর ইটপাটকেল মারছে। এরকম হলে তুমি কি করে বাঁচবে মেজদা? তুমি মিলিটারি থেকে চলে এসো মেজদা। লোকে তোমাকে শুধু শুধু গালাগালি দেবে, এ আর আমরা সইতে পারছি না। রিনিটা পাশে বসে কাঁদছে আর বলছে, মেজদাকে পালিয়ে আসতে লিখে দে দিদি। আবার বলছি, মেজদা তুমি চলে এসো, এমন মিলিটারিতে তুমি থেকো না, তোমার জন্যে আমরা পথ চেয়ে রইলুম। ইতি তোমার আদরের বোন মিনি আর রিনি। অমলের চোখ ঝাপসা হয়ে উঠেছে। চিঠিটার আখরগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। তার মধ্যে মিনি আর রিনির মুখ দুটি যেন ভাসছে। অমলের মনে হয়, হ্যাঁ হ্যাঁ, আদরের বোন, সত্যি বড় আদরের। হঠাৎ ফোঁপানির একটা শব্দে অমল চমকে ওঠে। দেখে শিবেন উপর হয়ে পড়ে বালিশে মাথা গুঁজে কান্না চাপবার চেষ্টা করছে। খগেন উঠে গিয়ে শিবেনের পিঠের ওপর একটা হাত রেখে বললে, কি হয়েছে শিবেন? শিবেন তার চিঠিটা খগেনের হাতে দিয়ে বালিশের ওপর মুখ চেপে ধরল। খগেন চিঠিটার ওপর চোখ বুলিয়ে চলল। ধীরে ধীরে তার মুখটাও ফ্যাকাশে হয়ে উঠেছে। বাকি সকলে খগেনের মুখের ভাব লক্ষ্য করছে। অমল জিজ্ঞেস করলে, ব্যাপারটা কি খগেন? শিবেনের বন্ধুর চিঠি, তবে শোনো। খগেন পড়তে শুরু করে। 12ই আগস্ট বিকেলবেলা তোর মা সুখেনকে একটা ট্যাক্সি ডেকে আনতে পাঠান। কোথায় যেন সেদিন তোদের নেমন্তন্ন ছিল। বাড়ির লোকের কাপড় চোপড় পরা হয়ে গেছে, সুখেনেরও সাজগোজ হয়ে গেছে। সে হেদুয়ার মোড়ে যায় ট্যাক্সি ডাকতে। ঠিক সেই সময় একটা ট্রামে একদল লোক আগুন ধরিয়ে দেয়। পুলিশ আর মিলিটারিতে লোকগুলোকে তাড়া করে। বাচ্চা ছেলে সুখেন ধুতি পরে তেমন দৌড়তে পারে না। নয়নচাঁদ দত্ত স্ট্রিটের মোড়ে লোকের ঠেলাঠেলিতে কাপড়ে পা আটকে পড়ে যায়। একটা সার্জেন্ট সেই অবস্থায় তার পিঠের ওপর পর পর 4টে গুলি করে। তারপর পাড়াশুদ্ধ লোক সুখেনকে কোলে করে নিয়ে যায় তোদের বাড়িতে। জানিস শিবু, তোর মা কিন্তু এক ফোঁটাও চোখের জল ফেলেননি। খগেন চুপ করল, আর সকলে স্তব্ধ হয়ে গেছে। শিবেনকে সান্ত্বনা দেবে, কিন্তু কি বলবে শিবেনকে? পাঁচকড়ি ছিল চুপচাপ চোখ বুজে শুয়ে। হঠাৎ সে আপন মনে বিড়বিড় করে উঠল। অমল তার পাশে গিয়ে বললে, তুমি চুপ করো পাঁচকড়ি, একটু ঘুমোবার চেষ্টা করো। পাঁচকড়ি তেড়ে উঠল, কেন আমি চুপ করব? আমরা বুঝি দেশের লোক নই? মিলিটারিতে ঢুকেছি বলে দেশের শত্রু হয়ে গেলাম? অমল পাঁচকড়ির কপালে হাত রেখে বললে, আর কথা বলো না। পাঁচকড়ি চেঁচিয়ে উঠল, কথা বলবো না মানে? চোখ বুঝলেই যে জ্বলন্ত মশালের সেই আলোগুলো তাড়া করে আসে, আর সেই ছেলেটির চিৎকার কানে যেন তালা ধরিয়ে দেয়। আর ওই শালা লেফটেন্যান্ট গুলো কিনা আমার পিঠ চাপড়ে বললে, সাবাস, দিস ইজ আ গ্যালেন্ট সোলজার। আমার কি ইচ্ছে হয়েছিল জানো? ম্যাগাজিনের বাকি গুলিগুলো চালিয়ে ওই শালা কুকুরগুলোর ওপর। কিন্তু আমি বোধহয় অজ্ঞান হয়ে গিয়েছিলাম না। কিছুক্ষণের জন্য চুপ করে থেকে কি যেন সে মনে করবার চেষ্টা করে। তারপর হঠাৎ অমলের একটা হাত চেপে ধরে বলে, আচ্ছা অমল, আর 6 মাস আগে আমিও তো ওদেরই একজন ছিলাম, আর আজ কিনা ওরা আমাকে শত্রু মনে করে।
কিন্তু আমরা কি শিবেনের ভাইকে গুলি করে মারার জন্য মিলিটারিতে ভর্তি হয়েছি? বলো, তুমিই বলো। বিছানা থেকে পাঁচকড়ি উঠে পড়তে চায়। অন্য ছেলেরা বিমর্ষ মুখে তার দিকে চেয়ে থাকে। অমল জোর করে তাকে শুইয়ে রাখে। খগেন ওয়াটার বটল থেকে জল নিয়ে তার চোখে মুখে জলের ঝাপটা দেয়। অনন্ত হ্যাট দিয়ে তার মাথায় হাওয়া করতে থাকে। এরই ফাঁকে সবার অলক্ষ্যে সুবেদার সাহেব এসে ওদের পেছনে দাঁড়িয়েছেন। তার ওপর প্রথম চোখ পড়ে খগেনের। খগেন বললে, পাঁচকড়ি আবার সেই রকম ক্ষেপে উঠেছে স্যার। আর শিবেনের বাড়ি থেকে চিঠি এসেছে, ওর ছোট ভাই পুলিশের গুলিতে মারা গেছে। সুবেদার সাহেব শিবেনের পাশে বসে পড়েন। শিবেন উঠে বসে মুখে হাত চাপা দেয়। সুবেদার সাহেব ক্ষণকের জন্যে অস্বস্তি বোধ করেন। তারপর শিবেনের পিঠে একটা হাত রেখে বলেন, এই হলো পরাধীনতার প্রায়শ্চিত্ত শিবেন। তুমি আমি এর কি বিহিত করতে পারি? বিস্মিত দৃষ্টিতে সকলে সুবেদার সাহেবের মুখের দিকে তাকায়। সুবেদার সাহেব চট করে উঠে দাঁড়িয়ে বলেন, কই শিবেনের চিঠিটা দেখি। খগেন চিঠিখানা সুবেদার সাহেবের হাতে দিলে। চিঠিটা নিয়ে ভাঁজ করতে করতে সুবেদার সাহেব বললেন, চিঠিটা পড়ে আমি ব্যাটম্যানের হাতে পাঠিয়ে দিচ্ছি। শিবেনের কাঁধে একটা হাত রেখে বললেন, শিবেন, তোমার আজ ছুটি, বিকেলের প্যারেড মাফ। সেদিন রাতে রোল কলে নতুন কোম্পানি অর্ডার জারি হলো। এখন থেকে কোম্পানির ছেলেদের সমস্ত চিঠি যা তারা বাড়ি থেকে পাবে সেগুলোও সেন্সর করা হবে। শুনলেন বরেন বসুর রংরুট উপন্যাস। নবম পরিচ্ছেদ শেষ হলো। যদি উপন্যাসটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।